নমস্কার, গ্লোরিফাইং বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের প্রতিবেদন বিষয়বস্তু হচ্ছে ইরান যুদ্ধের অবসান কিভাবে সম্ভব তা নিয়ে একটি বিশ্লেষণমূলক আলোচনা। তার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজ আমার প্রতিবেদনটি প্রস্তুত করতে একটু দেরি হয়েছে বা পাবলিক করা হবে আমার এই প্রতিবেদনটি একটু দেরিতে। সাধারণত আমি একদিন অন্তর একটি করে প্রতিবেদন প্রস্তুত করি এবং সেটি সকাল 9টায় পাবলিক করে দিই, কিন্তু আজকের আমার এই প্রতিবেদনটি একটু দেরিতে পাবলিক করা হবে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমি আগেও বলেছি আমার চ্যানেলে আমি ভূ রাজনৈতিক বিশ্লেষণ অর্থাৎ জিও পলিটিক্যাল অ্যানালাইসিস এবং জিও পলিটিক্যাল নিউজ পরিবেশন করি। তার কারণ কি না, বাঙালি সমাজকে জিও পলিটিক্স বা জিও পলিটিক্যাল ডিফারেন্ট ইস্যুগুলো কিভাবে বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করছে এবং বিশ্ব অর্থনীতি সমস্ত চাকরি অর্থাৎ সার্ভিস ফিল্ডকে, চাকরির ক্ষেত্রগুলোকে প্রভাবিত করে, তাই এইগুলো সম্বন্ধে অবহিত করা আমার কর্তব্য বলে এবং আমি মনে করেছি যুব সমাজ এর দ্বারা উপকৃত হবে। এবং আমাদের পরবর্তীকালে পরিকল্পনা আছে বিভিন্ন চাকরির যে প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য বিভিন্ন ট্রেনিং মেটেরিয়াল প্রস্তুত করা এবং ট্রেনিং দেওয়া, যাতে তারা বাঙালি সমাজ সহজেই ইন্ডাস্ট্রি রেডি অর্থাৎ বাজারের একদম তৈরি, বাজারের জন্য তৈরি অর্থাৎ ইন্ডাস্ট্রির জন্য তৈরি ছেলে মেয়ে আমরা ইন্ডাস্ট্রিকে অর্থাৎ প্রতিটা ক্ষেত্রের ইন্ডাস্ট্রিকে আমরা সরবরাহ করতে পারি এবং ছেলেমেয়েরা যাতে সহজেই চাকরি পায় তার জন্য আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আসছে। তার জন্য আমরা দের ব্যাকএন্ডে অনেক কাজ চলছে। আশা করি সেই সবগুলো আমি সাফল্যের সঙ্গে আপনাদেরকে পরিবেশন করতে পারবো এবং আমি যুব সমাজকে কর্মক্ষেত্রে বা কর্ম পেতে সাহায্য করতে পারবো। এই জন্য আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটিকে আপনারা প্রচুর এই প্রতিবেদনগুলোকে শেয়ার করুন, প্রচুর লোকের কাছে পৌঁছে দিন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, যাতে আমি প্রচুর সংখ্যক বাঙালি যুব সমাজ, বাঙালি ছেলে মেয়েদের কাছে পৌঁছে যেতে পারি এবং তাদেরকে তাদের কর্মক্ষেত্রে বা কর্মসংস্থানের জন্য আমি সাহায্য করতে পারি। ধন্যবাদ। আমি শুরু করি আজ আমাদের এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনে এই বিশ্লেষণমূলক আলোচনাটা শুরু করার আগে আমি একটুখানি বর্তমান যে আমি যেহেতু জিও পলিটিক্স নিয়ে আলোচনা করি, বর্তমান আজকের ইরানের বা ইরান ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধের কি অবস্থা সেটা নিয়ে একটু আমি আপডেট আপনাদের দিয়ে রাখি। ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যেকার যুদ্ধ আজকের আমরা সবাই জানি চতুর্থ সপ্তাহে পদার্পণ করেছে এবং তার অবস্থা ভয়াবহ এবং উত্তপ্ত ও জটিল। ইরান ইসরায়েল ও আমেরিকা জোটের মধ্যে যে চলমান যুদ্ধ তার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। বর্তমান যুদ্ধের আজকের আমরা 24তম দিন, উভয় পক্ষের প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির একটু আপডেট আমি একটু দিয়ে নিই। ইরানের ভেতরের যে হামলা ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে ব্যাপক প্রাণহানি এবং ইনফ্রাস্ট্রাকচারে ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন ইসরায়েল এবং আমেরিকা যৌথ বাহিনীর বিমান হামলায় শুরুর দিকেই এদের ইরানের আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং তার মৃত্যু ইরান শাসন ব্যবস্থার জন্য সবচেয়ে বড় আঘাত হিসাবে বিবেচিত হচ্ছে। এছাড়া সর্বোচ্চ নেতার উপদেষ্টা এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন আলী শামখানি। এছাড়াও আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর সহ শীর্ষস্থানীয় অনেক সামরিক নেতা যুদ্ধের প্রথম দিকেই নিহত হয়েছেন। পরবর্তীকালে বাসিজ প্রধান গোলাম রেজা সোলেমানি সহ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি ইনি গোয়েন্দা মন্ত্রী ছিলেন। এছাড়া ইসমাইল খাতিব আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি ইসরায়েল বিমান হামলায় নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের তথ্য মতে এখন পর্যন্ত 1500 জন মানুষের বেশি নিহত হয়েছেন এবং প্রায় 20,000-এর বেশি মানুষ আহত হয়েছেন।
তবে বিভিন্ন মানবাধিকার কমিশন বা মানবাধিকার সংস্থা যেমন হেনগাও এর মতে দাবি অনুযায়ী নিহত সংখ্যা প্রায় 5,900 ছাড়িয়ে গেছে, যার মধ্যে প্রায় রয়েছে 5,305 জন হচ্ছে সামরিক সদস্য এবং 595 জন বেসামরিক নাগরিক রয়েছে। এছাড়াও এই যুদ্ধে যেসব ইরানের যেসব সামরিক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি হয়েছে সেগুলো হলো মোটামুটি 17টি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন ধ্বংস হয়েছে এই যুদ্ধের ফলে। 190টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার, যেখান থেকে মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয় সেরকম লঞ্চারকে নষ্ট করা হয়েছে। 130টি নৌযান ধ্বংস করা হয়েছে। প্রায় 32 লক্ষ মানুষ এই যুদ্ধের কারণে ইরানে আজকের বাস্তুচ্যুত হয়েছেন। অপরদিকে ইসরায়েলে কি ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত ইরানের ও তাদের হিজবুল্লাহ নামক যে উগ্রপন্থী সংস্থা তাদের ক্রমবর্ধমান সংঘাতের ফলে ইসরায়েলে উল্লেখযোগ্য সামরিক এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়েছে বা হয়েছে। সামরিক ক্ষয়ক্ষতি কি হয়েছে না, ইসরায়েলের প্রধান পারমাণবিক কেন্দ্র সংলগ্ন দিমোনা ও আরাদ অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন হামলায় বেশ কিছু সামরিক ইনফ্রাস্ট্রাকচার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সূত্র মতে এখন পর্যন্ত 18 থেকে 19 জন সামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছে। এছাড়া 4,000-এর বেশি মানুষ আহত হয়েছে। উত্তপ্ত ইসরায়েল থেকে হাজার হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যা অভ্যন্তরীণ একটা বাস্তুচ্যুতি বা মানবিক সংকট সৃষ্টি করেছে। আর আমেরিকার এখন পর্যন্ত ইরানের হামলায় 13 জন মার্কিন সৈন্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া প্রায় 232 জন মতো আহত হয়েছেন বলে খবর সূত্রে। এবং ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত 17টি মার্কিন সামরিক ইনফ্রাস্ট্রাকচার, মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $80 কোটি। এবং এই যুদ্ধে ইরান অন্যান্য দেশ অর্থাৎ গালফ রিজিয়নে যেসব মিত্রশক্তি, আমেরিকার মিত্রশক্তি, সেই সব দেশগুলোতেও হামলা করেছে, যেমন ইসরায়েলি হামলা করেছে এবং ইসরায়েলও ইরানের মিত্রশক্তি দেশগুলোকে হামলা করেছে বা ইরানের সমর্থিত যেসব উগ্রপন্থী সংস্থা যেসব দেশে রয়েছে সেই সব দেশগুলোকে হামলা করেছে। যেমন ইসরায়েলের হামলায় লেবাননে এখন পর্যন্ত প্রায় 1,039 জন নিহত হয়েছে এবং প্রায় 2,800-র মতো বেশি মানুষ আহত হয়েছে বলে খবর রয়েছে। এছাড়া 18 মার্চ ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় কাতারের বিশাল রাস লাফান এলএনজি কমপ্লেক্স বা শিল্পনগরীতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির রপ্তানি ক্ষমতা প্রায় 17% নষ্ট হয়ে গেছে এবং এটি মেরামত করতে প্রায় 5 বছর সময় লেগে যাবে। অর্থাৎ জ্বালানির কী রকম সংকট আসতে চলেছে তা অনুমেয়। 2 মার্চ থেকে কাতার তার কী করছে না, এনার্জি যে অঞ্চল অর্থাৎ এনার্জি উৎপাদন সেখানে বন্ধ করে দিয়েছে। তার ফলে বিশ্ববাজারে জ্বালানির একটা তীব্র সংকট দেখা দিয়েছে বা সৃষ্টি হয়েছে। এছাড়াও ইরাকে 61 জন, কুয়েতে 6 জন, সংযুক্ত আরব আমিরাতে 8 জন নিহত হবার খবর পাওয়া যাচ্ছে। এই হলো মোটামুটি ক্ষয়ক্ষতির একটা লিস্ট। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সাম্প্রতিক একটি শান্তির শেষ সুযোগ দিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সেখানে 48 ঘন্টা সময় দিয়েছিলেন যে বিশ্ববাজারে যে আজকের জ্বালানির যে সংকট তার জন্য সবাই ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা এবং ইসরায়েলকে যুদ্ধের জন্য দায়ী করছে এবং তাদেরকে প্রায় একঘরে করে ফেলেছে। তাই তারা এই জ্বালানির এই সংকটকে দূর করবার জন্য ইরান যে অবরুদ্ধ করে রেখেছে হরমুজ প্রণালী, যেখান দিয়ে মধ্যপ্রাচ্যের সমস্ত জ্বালানি পরিবাহিত হয়, সেইটাকে অবরোধ মুক্ত করবার জন্য 48 ঘন্টা সময় দিয়েছিল যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। না খুলে দিলে তারা ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। 48 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছিল এবং সেটা নিয়ে সমস্ত বিশ্ব তোলপাড় এবং
সবাই সংকটে ছিল যে ইরানের যদি বিদ্যুৎ কেন্দ্রগুলি ধ্বংস করা আমেরিকা শুরু করে তাহলে যুদ্ধ কোন দিকে গড়াবে। কিন্তু এ মতাবস্থায় গতকাল অর্থাৎ 23 মার্চ গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে একটি বড় পোস্ট করেন এবং সেখানে তিনি লেখেন যে আই হ্যাভ ইনস্ট্রাক্টেড দ্য ডিপার্টমেন্ট অফ ওয়ার টু পোস্টপন এনি অ্যান্ড all military strikes against Iranian power plants and energy infrastructure for a 5-day period, subject to the success of the ongoing meetings and discussions. তিনি বলেছেন যে আমি সমস্ত আমার যুদ্ধ বিভাগকে নির্দেশ দিয়েছি যাতে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে এবং জ্বালানি পরিকাঠামোর উপর যে কোনো এবং সমস্ত সামরিক হামলা 5 দিনের জন্য স্থগিত রাখা হয়, যা বর্তমান চলমান বৈঠক এবং আলোচনার সাফল্যের উপর নির্ভরশীল। অর্থাৎ তিনি দাবি করছেন ইরানের সঙ্গে তাদের একটা আলোচনা চলছে। ট্রাম্প দাবি করছেন যে ইরানের সাথে দীর্ঘমেয়াদী শান্তির জন্য একটা গভীর গঠনমূলক আলোচনা চলছে এবং এই চুক্তির দ্বারা তারা খুব চুক্তির কাছাকাছি রয়েছে এবং এই যুদ্ধর পরিসমাপ্তি হবে। এটা খুব আশার কথা। কিন্তু ইরানের অবস্থান কি? অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের সাথে কোনো ধরনের সরাসরি আলোচনার খবর তারা অস্বীকার করে। তবে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তি স্থাপনার জন্য তিনি 3টি শর্ত দিয়েছিলেন এবং 21 মার্চ তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি টেলিফোনের কথোপকথন হয় এবং সেখানে তিনি এই মধ্যপ্রাচ্যের বা এই পশ্চিম এশিয়ার যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করেছিল। সেখানে তিনি 3টি শর্ত রেখেছিলেন এবং পেজেশকিয়ান ভারতকে অনুরোধ করেছিল যে ব্রিক্সের বর্তমান সভাপতি হিসাবে তারা যেন এই সংঘাত থামাবার জন্য ভারত একটি স্বাধীন ও গঠনমূলক ভূমিকা যেন নেয়। এটা ভারতের পক্ষে খুব ভালো খবর, কেন ভারতের প্রধানমন্ত্রী মোদী সঙ্গে সঙ্গে এই যে হামলার পরিকাঠামোর ওপর হামলার নিন্দা জানায় এবং সামুদ্রিক পথে অবাধ বাণিজ্য বজায় রাখবার জন্য আবেদন করেন বা জোর দেন যাতে জ্বালানির যে সংকট তা দূর হয়। কেন ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো, ভারতের সঙ্গে ইরানের সম্পর্কও ভালো, তাই ভারত যদি মধ্যস্থতাকারী হিসাবে দাঁড়ায় তাহলে হয়তো এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটতে পারে। এবং তিনি এই যে ইরানের প্রধানমন্ত্রী তিনি যে শর্ত দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তিনি পেজেশকিয়ান যে শান্তি স্থাপনের জন্য তিনি 3টি শর্ত দিয়েছিলেন। একটা হচ্ছিলেন যে ইরানের বৈধ অধিকারকে স্বীকৃতি দিতে হবে, 2 নম্বর হচ্ছে যুদ্ধে যে ক্ষতিপূরণ সেটা প্রদান করতে হবে এবং ভবিষ্যতে কোনো রকম আগ্রাসন যেন আমেরিকা বা ইসরায়েল ইরানের ওপর না চালায় তার আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। উল্লেখ্য যে পেজেশকিয়ান এই যে শর্তগুলো এই কথাগুলো আগে রাশিয়া এবং পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময়ও বলেছিলেন। এই ছিল 23 মার্চের শেষ যুদ্ধের আপডেট। আমি আরেকটা আমাদের জন্য ভারতের জন্য একটা ভালো খবর দিই, যে তাজা খবর হচ্ছে কি না 2টি বড় এলপিজি ট্যাঙ্কার ভারতবর্ষের হরমুজ প্রণালী অতিক্রম করা শুরু করেছে। অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রক ইরানের সঙ্গে আলোচনার দ্বারা আমাদের 2টি বড় জাহাজকে হরমুজ প্রণালী পার করতে সমর্থ হয়েছে। একটি হচ্ছে পাইন গ্যাস যেটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দ্বারা পরিচালিত, আরেকটি হচ্ছে জগবসন্ত। এই বিশাল গ্যাস যে বাহকটি এটা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের দ্বারা পেট্রোলিয়াম কর্পোরেশনের ভাড়া করা। এই 2টি বড় জাহাজ হরমুজ প্রণালী দিয়ে 92,612 মেট্রিক টন এলপিজি নিয়ে ভারতের দিকে রওনা হয়েছে, যা ভারতের একদিনের রান্নার গ্যাসের চাহিদা মেটায়। ভারতের পক্ষে এটা খুব স্বস্তির খবর, 2-1 দিনের মধ্যেই ভারতীয় বন্দরে এটা পৌঁছে যাবে। যদিও এই 2টো জাহাজ ছাড়াও হরমুজ প্রণালীতে ভারতের আরও প্রায় 22টি ভারতের পতাকাবাহী জাহাজের অবস্থান জানা গিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীতে শত শত বিদেশি জাহাজ ও হাজার হাজার নাবিক সেখানে আটকে রয়েছে। ভারতের পক্ষে স্বস্তির খবর যে রান্নার গ্যাস নিয়ে যে ঘাটতি তার উদ্বেগটা অনেকটা কমবে, কেন ভারতের জাহাজগুলোকে
ইরানের সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রক আলোচনার দ্বারা ওইখান থেকে বার করে আনতে সক্ষম হয়েছে। এবং এখনও যে 22টি জাহাজ, পতাকাবাহী জাহাজ রয়েছে সেখানে প্রায় 16.76 মানে 16.76 লক্ষ টন অপরিশোধিত তেল মানে ক্রুড অয়েল এবং 3.21 লক্ষ টন এলপিজি এবং 2.15 লক্ষ এলএনজি রয়েছে। এছাড়া কিছু জাহাজে রাসায়নিক এবং অন্যান্য পণ্যও রয়েছে। এগুলো আমাদের এখনও হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। এই জাহাজগুলিতে মোট 611 জন ভারতীয় নাবিক রয়েছে। তারা বর্তমানে নিরাপদ আছে বলে আমাদের জাহাজ শিপিং মিনিস্ট্রি জানিয়েছে। এ ছিল একটা খুব ভালো খবর যা আমাদের স্বস্তি দেয় অনেকটা। এবার আসা যাক আমাদের আসল প্রতিবেদনে, মানে ইরান যুদ্ধের অবসান কিভাবে সম্ভব। ইরান যুদ্ধের অবসান কিভাবে সম্ভব না, আমরা আগেকার দিনে মানুষ বা আমরা মনে করি যে যুদ্ধ কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে জেতা বা হারা যায়। এক দেশের সেনাবাহিনী অন্য দেশকে আক্রমণ করবে, অন্য দেশের সেনাবাহিনী সেই যুদ্ধকে প্রতিহত করবে বা সেই যুদ্ধের মোকাবিলা করবে। যুদ্ধক্ষেত্রে এক দেশের সেনাবাহিনী অন্য দেশের সেনাবাহিনীকে পরাজিত করে যুদ্ধক্ষেত্রেই পরাজিত করবে, সেই দেশটি দখল করবে। এটা ছিল প্রাচীন প্রথা বা ধারণা এবং যুদ্ধক্ষেত্রে সেটি শেষ হতো। কিন্তু বর্তমান যুদ্ধ এইভাবে পরিচালিত হয় না। 2026 সালে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই যে চলমান যুদ্ধ, এর আধুনিক যুদ্ধের একটি অন্যতম প্রকৃষ্ট উদাহরণ। এই ধরনের যুদ্ধ সরাসরি সম্মুখ সমরের চেয়ে প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, দূরপাল্লা অস্ত্রের ব্যবহার বেশি প্রাধান্য পায়। এবং আমরা আলোচনা করছি এখন যে যুদ্ধ কী করে শেষ হবে, যে আজকের প্রযুক্তি দিয়ে যারা প্রযুক্তিতে বেশি অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে তারা যুদ্ধে সাফল্য লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? আজকের বর্তমানে এয়ার সুপিরিয়রিটি ও প্রিসিশন স্ট্রাইক, মানে এয়ার সুপিরিয়রিটি মানে হচ্ছে আকাশপথের শ্রেষ্ঠত্ব, আর প্রিসিশন স্ট্রাইক মানে সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ। এই দুটোর ব্যবহার নিখুঁতভাবে এইগুলো ব্যবহার করলে যুদ্ধের প্রযুক্তির দ্বারা এগুলো যদি ব্যবহার করা হয় যুদ্ধের সাফল্যের সম্ভাবনা প্রায় নিশ্চিত। আধুনিক যুদ্ধের প্রথম ধাপ হলো শত্রুর আকাশসীমা দখল করে নেওয়া, অর্থাৎ ডেকাপিটেশন স্ট্রাইক। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল একদম যুদ্ধের শুরুতেই তাদের শীর্ষ নেতৃত্বকে এবং সামরিক যেসব ইনফ্রাস্ট্রাকচারগুলোকে এইভাবে তারা হামলা চালিয়েছে, অর্থাৎ প্রিসিশন স্ট্রাইক মানে একদম সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তাদের শীর্ষ নেতাকে এবং তাদের সামরিক যেসব বড় বড় নেতা তাদেরকে হত্যা করেছে। এতে এই যে প্রিসিশন গাইডেড যেসব মিউনিশন, যেসব অস্ত্রশস্ত্র, মিউনিশন মানে অস্ত্রশস্ত্র, অস্ত্র ভাণ্ডার, সেগুলো সঠিক নিশানা আঘাত করতে সক্ষম যেসব বোমা, এছাড়া স্টিলথ যুদ্ধ বিমান যেমন F-35, F-22 এইসব তারা ব্যবহার করেছে এই যুদ্ধে। এছাড়া বর্তমানে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি এআই, সেটা ব্যবহার করে 24 ঘন্টার মধ্যে আমেরিকা এবং ইসরায়েল 1000-এর বেশি লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং সেগুলোর ওপর হামলা চালিয়েছে। এবং ইসরায়েল এবং আমেরিকা এই যুদ্ধে এআই এর সর্বোৎকৃষ্ট ব্যবহার করেছে এবং এই প্রথম এআই ওয়্যার হিসাবে বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধ হিসাবে এটাকে গণ্য করা যেতে পারে। তারা টার্গেট সিলেকশন অর্থাৎ ম্যাভেন বা ক্লডের মতো অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে হামলা করে শত্রু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে। এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে মানুষের পাশাপাশি তারা এআইকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করেছে। এখন এটা তো আক্রমণের ক্ষেত্র হলো, এবং ইরান যেসব আক্রমণ করেছে তাকে প্রতিহত করার জন্য তারা যেসব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বা অত্যাধুনিক যে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকেও ইউজ করেছে। অর্থাৎ সর্বদিক দিয়ে আমেরিকা এবং ইসরায়েল প্রযুক্তিগতভাবে সর্বোৎকৃষ্ট এবং উন্নত। যেমন ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো প্রতিহত করার জন্য আমেরিকা একটা মাল্টিলেয়ার সিস্টেম, ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। এই ব্যবস্থায় বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্রকে তারা আলাদাভাবে ইন্টারসেপ্ট করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক নিয়োজিত করে থাকে, যা দ্বারা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিরোধ করে।
ইসরায়েল তাদের আকাশ সীমাকে তিনটি লেয়ার, তিনটি স্তর এ ব্যবহার করে। যেমন তাদের একটা বড় ইসরায়েলের সবচেয়ে উন্নত যে ইন্টারসেপ্টার, সেটা হচ্ছে কি না অ্যারো 3। অ্যারো 3 হচ্ছে ইন্টারসেপ্ট, যা দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করে, ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম হয়। এছাড়া ডেভিডস যে স্লিং বলে একটি মাঝারি ও দীর্ঘপাল্লা ক্ষেপণাস্ত্র, দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল ও ড্রোনকে ধ্বংস করার জন্য তারা একটি একটি প্রতিরোধক প্রতিরোধক একটা সিস্টেম ব্যবহার করে, ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, সেটাকে বলা হয় ডেভিড স্লিং। এবং এর স্টার্নার ইন্টারসেপ্টার সরাসরি আঘাতের মাধ্যমে যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। ইরানের সবচেয়ে উন্নত প্রযুক্তিগত যে মানে ডিফেন্স সিস্টেম, সেটা হচ্ছে কি না আয়রন ডোম। এটা নিশ্চয়ই আমরা সবাই জানি। আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট ও মর্টার সেল প্রতিহত করার জন্য পরিচিত। ইরানের এই যে ড্রোন হামলার ম্যাক্সিমামটা এই আয়রন ডোম প্রতিহত করেছে, অর্থাৎ এটা খুব কার্যকরী ভূমিকা পালন করেছে। এছাড়া একটা লেজারের, অর্থাৎ লেজার ভিত্তিক প্রযুক্তিও আমেরিকা এবং ইসরায়েল ব্যবহার করছে, যে আয়রন বিম, যা রকেট ধ্বংস করতে ব্যবহৃত হচ্ছে, যা প্রথাগত মিসাইল ইন্টারসেপ্টার তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। এটা গেল ইসরায়েলের ক্ষেত্রে। আমেরিকা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ প্রতিরক্ষার জন্য তারা THAAD এই সিস্টেম ব্যবহার করে। থার্ড মানে হচ্ছে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স। সাম্প্রতিক এই যে দ্বন্দ্ব, এতে ইরান থেকে আসা ব্যালিস্টিক মিসাইলগুলোর প্রায় অর্ধেকই এই থার্ড ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও ইরান প্যাট্রিয়ট, PAC-3 এগুলো সাধারণত বিমান ও স্বল্প থেকে মাঝারি পাল্লা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ব্যবহার করে। এছাড়া নৌবাহিনী, অর্থাৎ আমেরিকার নৌবাহিনী SM-3 স্ট্যান্ডার্ড মিসাইল 3, SM-6 অর্থাৎ লোহিত সাগরে এবং ভূমধ্য সাগরে মোতায়েন করা যেসব মার্কিন যুদ্ধজাহাজ রয়েছে, সেখান থেকে SM-3 এবং SM-6 ব্যবহার করছে। SM-3 মহাশূন্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম হয়, মহাশূন্যই ধ্বংস করে দেয়। আর SM-6 ব্যবহার করে ক্ষেপণাস্ত্র শেষ পর্যায়ে অর্থাৎ টার্মিনাল ফেজটাকে নষ্ট করে। এখন এই যে যুদ্ধ, তার মানে প্রযুক্তিগত যুদ্ধে মানে যারা এগিয়ে তারাই জয়। তারপরে আমেরিকা ইসরায়েল স্বভাবতভাবেই যুদ্ধে অনেকটা এগিয়ে, কিন্তু এই ইন্টারসেপ্টারগুলো বা এই ডিফেন্স সিস্টেমগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং তৈরি করতে তা অনেক সময় সাপেক্ষ এই অ্যারো 3 ইন্টারসেপ্টারের দাম প্রায় 20 থেকে 35 লক্ষ ডলার, যেখানে একটি থার্ড ইন্টারসেপ্টার তা প্রায় 1,10,00,000 থেকে 1,50,00,000 পর্যন্ত ডলার পর্যন্ত খরচ হয় একটি থার্ডের হতে পারে। এখন এই যে টানা এই যে ব্যাপক যে ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের কি হচ্ছে, ইন্টারসেপ্টার মজুতের পরিমাণ কমে আসছে, যেটা তাদের পক্ষে অনেক ঝুঁকি যদি এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে। এছাড়া ইরান বর্তমানে তার প্রযুক্তিগতভাবে অনেক দুর্বল হলেও তারা কিন্তু প্রথাগতভাবে অন্য যুদ্ধে, অর্থাৎ অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ পরিচালনা করছে। তারা কি করছে না, তারা মূলত স্বল্প খরচে এবং শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে, স্বল্প খরচে ড্রোন আর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে। ইরান কি করছে, তাদের প্রতিপক্ষের দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা স্বল্প খরচের ড্রোন দিয়ে নষ্ট করার চেষ্টা করছে। ইরান প্রচুর পরিমাণে ড্রোন ব্যবহার করছে, যা প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে রাখছে। এবং ইরানের সবচেয়ে আলোচিত যে ড্রোনটি, সেটি হচ্ছে কি শাহেদ 136। এটি খরচ আনুমানিক 20,000 থেকে 50,000 ডলার, প্রায় 17 লক্ষ থেকে 42 লক্ষ টন, সর্বনিম্ন প্রায় 7,000 ডলার পর্যন্ত হয়ে থাকে এই ড্রোনটি তৈরি করতে। এছাড়াও ইরানের উন্নত যেসব ড্রোন রয়েছে, তার উন্নত ড্রোনগুলির খরচ প্রায় 50 থেকে 2 লাখ পর্যন্ত হতে পারে। এগুলো সাধারণত বাণিজ্যিক ইলেকট্রনিক্স অর্থাৎ কমার্শিয়াল ইলেকট্রনিক্স দিয়ে তৈরি এবং সস্তায় গণহারে উৎপাদন করা যায়। আঘাত হানার প্রধান হাতিয়ার হিসাবে ইরান বিভিন্ন পাল্লার মিসাইল ব্যবহার করে, যেমন তাদের মধ্য পাল্লার মিসাইলগুলি সাধারণত যেমন গাদার 110, তারপর আছে সেজিল 2,
এছাড়া আরও অন্যান্য উন্নত মানের তারা মিসাইল ব্যবহার করছে, যার খরচ প্রায় $1 মিলিয়ন থেকে 8 মিলিয়ন, অর্থাৎ 8.5 কোটি থেকে প্রায় 68 কোটি টাকা পর্যন্ত হতে পারে। এখন এই যে তাদের যে উন্নত মানের যেসব মিসাইলগুলো রয়েছে, সেগুলো এই অপ্রতিসম যুদ্ধে অর্থাৎ অসম যুদ্ধে তারা কি করছে, ইরান কি করছে, সরাসরি আমেরিকার প্রযুক্তির সাথে যেহেতু পাল্লা দিয়ে পারছে না, তাই তারা বিভিন্ন কৌশল আক্রমণ করছে। তারা কি করছে, ইরান একসাথে শত শত সস্তা এইসব ড্রোনগুলো অর্থাৎ শাহেদ 136 ব্যবহার করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে আমেরিকার দামি এয়ার ডিফেন্স ওই যে থার্ড এই সিস্টেমটাকে ব্যতিব্যস্ত করে রাখছে এবং প্রচুর খরচ করাচ্ছে। ইরানের এই কৌশল মূল লক্ষ্য হলো প্রতিপক্ষের ওপর একটা বিশাল আর্থিক চাপ সৃষ্টি করা। ইরানের এই এক একটি $20,000 মূল্যের ড্রোন ধ্বংস করতে ইসরায়েলের বা আমেরিকাকে প্রায় $4 মিলিয়ন অর্থাৎ প্রায় 34 কোটি টাকা মূল্যের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টার মিসাইলগুলি ব্যবহার করতে হচ্ছে। ঝাঁকে ঝাঁকে এই যে ড্রোনগুলি ছোড়া হলো এবং এর রক্ষণের জন্য বা এগুলোকে প্রতিরোধ করবার জন্য অনেক বেশি দামি ইন্টারসেপ্টার ব্যবহার করতে ইসরায়েল এবং আমেরিকা বাধ্য হচ্ছে, যা ধীরে ধীরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিচ্ছে এবং তাদের মজুতও ফুরিয়ে আসছে। ফলে সামগ্রিকভাবে এই পরিস্থিতিতে এটাই দেখা যাচ্ছে কি না, আধুনিক যুদ্ধ এতটা কৌশলের উপর নির্ভর করে, যতটা কৌশলের উপর যেমন নির্ভর করে তেমনি নির্ভর করে অস্ত্রের যোগানের ওপর। শেষ পর্যন্ত কিন্তু জয় তারই হবে যার অস্ত্রের যোগান সচল রাখতে পারবে। অর্থাৎ যুদ্ধ বেশি দিন স্থায়ী হলে কিন্তু আমেরিকার পক্ষে বা ইসরায়েলের পক্ষে এই যুদ্ধকে অর্থনৈতিক দিক দিয়ে টেনে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। এটা গেল অস্ত্রশস্ত্র মানে মিউনিশনের দিক। সেকেন্ড যে গুরুত্বপূর্ণ দিক হলো যে অর্থনৈতিক ক্ষেত্র, অর্থাৎ আধুনিক যুদ্ধ কেবলমাত্র রণাঙ্গনে সীমিত থাকে না। এখানে কি করা হয়, পরোক্ষভাবে যদি অর্থনীতিকে প্রভাবিত করা যায়। ইরান কি করছে, বিশ্বজুড়ে জ্বালানির একটা সংকট তৈরি করছে। কি করে না, আমি বলেছি যে একে আটকে হরমুজ প্রণালীকে আটকে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হরমুজ প্রণালীতে তারা কি করেছে, পশ্চিমা বাজারে মানে পশ্চিমের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে এবং এর ফলে বিশ্ববাজারে তেলের দাম প্রায় $100 $100 বেশি উঠে গেছে। আজকের ব্রেন্ট ক্রুড অয়েল $115 বেশি। এটা শুধু তেলের বিষয় নয়, একবার জ্বালানি বাজারে গতিবিধি বদলে গেলে তার প্রভাব ধাপে ধাপে সর্বত্র ছড়িয়ে পড়ে। পণ্য পরিবহনের ব্যয়বহুল হয়ে গেলে উৎপাদন ক্ষমতা, আমরা জানি উৎপাদন খরচ বেড়ে যায়, মুদ্রাস্ফীতি বাড়ে এবং এই সমস্ত বিঘ্ন সামরিক অভিযানের চেয়ে অনেক দ্রুত ঘটে এবং বিশ্বব্যাপী সাপ্লাই চেনকে নষ্ট করে, সরবরাহ শৃঙ্খলকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ সার উৎপাদন ব্যাহত হয়। কেন? সার উৎপাদন অনেকাংশ প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল, যার জ্বালানি দাম যদি বাড়ে তাহলে সারের উৎপাদন খরচও বেড়ে যাবে। এই বাড়তি খরচ শেষ পর্যন্ত কৃষকদের উপর গিয়ে পড়বে, অর্থাৎ কয়েক মাস পরে দেখা যাবে ধান, গম এবং ভুট্টা এসবের ওপর প্রভাব পড়েছে, যার ফলে এইসব ফসলের দাম অত্যাধিক বেড়ে গেছে। এছাড়াও ডিজিটাল অবকাঠামো মানে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ড্রোন হামলার মাধ্যমে ইরান কি করছে, ডেটা সেন্টার এবং ডিজিটাল অবকাঠামো ধ্বংস করে শত্রুদের যোগাযোগ বিচ্ছিন্ন দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েল এবং আমেরিকাও তাই করছে। তারা ড্রোন হামলার মাধ্যমে ইরানের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারগুলো নষ্ট করে তাদেরকে যেমন আক্রমণ করে, যখন তাদের প্রধান নেতা আয়াতুল্লাহ খামেনিকে যখন তারা হত্যা করেছিল, তখন নিহত করেছিল, তখন তারা এই ডিজিটাল সিস্টেমটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছিল এবং এটা ইরানও সেই একই রকমভাবে তারা সংযুক্ত আরব আমিরাতে এছাড়া বাহারিনের বিভিন্ন ডেটা সেন্টারগুলোতে ড্রোন হামলা করছে, যাতে ড্রোন হামলার মাধ্যমে ডেটা সেন্টারগুলোকে ক্ষয়ক্ষতি করা যায়। তারা অ্যামাজনের এই যে আরব আমিরাতে এবং বাহারিনে অ্যামাজনের যে ডেটা সেন্টার হচ্ছে সেখানে হামলা করেছে, তাদের পরিষেবাকে ব্যাহত করে দিচ্ছে। আইআরজিসির মতে গুগল, তারপরে হচ্ছে অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, আইবিএম, এছাড়াও যে রয়েছে ওরাকেল, এইসব সংস্থাগুলোকে তারা লক্ষ্য করছে। তাদের লক্ষ্যবস্তু এইসব বিদেশি ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ক্ষতিগ্রস্ত করে ইরান মার্কিন প্রযুক্তির খাতের যে ডিজিটালের যে মেরুদণ্ড মার্কিন অর্থনীতিকে সমৃদ্ধ করে, সেইটাকে ইরান তার প্রধান ইঞ্জিনটাকে আঘাত করার চেষ্টা করছে।
পাইপলাইন, শিপিং, সার, ডেটা সেন্টার, এ তো কেবল এখন শুরু। বিশ্ব অর্থনীতি এর প্রভাব কিন্তু গভীরভাবে নিহিত। কেন? পেট্রোকেমিক্যাল উৎপাদন অনেকাংশে আমরা জানি তেল এবং গ্যাস কাঁচামালের উপর নির্ভরশীল। এখন এছাড়াও আমরা জানি সেমিকন্ডাক্টর এর সরবরাহ শৃঙ্খল নির্ভর করে নির্দিষ্ট শিপিং রুট ও বিশেষায়িত শিল্প উপকরণের ওপর। সেমিকন্ডাক্টর অত্যন্ত সংবেদনশীল পণ্য। সেমিকন্ডাক্টর সাধারণত কিসে কাজে হয়? ইলেকট্রনিক্স দ্রব্য তৈরি করতে কাজে লাগে। সুতরাং এইগুলো যে এই সেমিকন্ডাক্টর এগুলো সাধারণত যা পরিবহনের জন্য অত্যন্ত সংবেদনশীল দ্রব্য, আমরা বলেছিলাম এ তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং কম্পনমুক্ত বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয় এগুলোকে পরিবহনের জন্য। এখন এই সরবরাহ শৃঙ্খল সাধারণত মূলত তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ায় উৎপাদন হয়। চীন এগুলোকে এই সেমিকন্ডাক্টর এগুলোকে অ্যাসেম্বলিং করে, ফলে এই বিশ্ববাজারে ইলেকট্রনিক্স পণ্যের সরবরাহ প্রবাহিত হয়, সর্বশেষ বিশ্ববাজারে এটা পৌঁছায়। এখন এই যে বিশ্ববাজারে দীর্ঘ রুটে সমুদ্র বিমান পথের মাধ্যমে এই যে এগুলো বিশ্ববাজারে পৌঁছায়, এর কোথাও সামান্য একটু যদি বিঘ্ন ঘটে বিশ্ববাজারে ইলেকট্রনিক্স পণ্যের একটা ঘাটতি দেখা যাবে। উপসাগরীয় দেশগুলো থেকে এই ইলেকট্রনিক্স পণ্যগুলো বিশ্ববাজারে একটা ঘাটতি সৃষ্টি করতে পারে, সৃষ্টি করছে। এছাড়াও উপসাগরীয় দেশগুলি অর্থাৎ গালফ রিজিয়নে তাদের সার্বভৌম সম্পদ একটা তহবিল রয়েছে, তাদের ওয়েলথ ফান্ড রয়েছে, একটা বড় ওয়েলথ ফান্ড রয়েছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলি তাদের যে বাড়তি আয়, সেই আয় বিশ্বজুড়ে বিনিয়োগের জন্য তারা একটা তহবিল গঠন করেছে। সেই তহবিলটার নাম হচ্ছে উপসাগরীয় সার্বভৌম সম্পদ তহবিল, গালফ সভারেন ওয়েলথ ফান্ডস। এইটা যা বর্তমান বিশ্বের অর্থনীতির একটা বিশাল অংশকে নিয়ন্ত্রণ করে, প্রায় 40%। এই যে এই 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 মানে এই তহবিল নিয়ন্ত্রণ করে উপসাগরীয় জিসিসি অর্থাৎ উপসাগরীয় সহযোগিতা পরিষদের যে দেশগুলি এই সম্পদেরকে মানে এই তহবিলকে তারা সাধারণত সম্মিলিতভাবে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে তারা এটাকে ইনভেস্ট করে। এর সম্মিলিতভাবে প্রায় $6 ট্রিলিয়ন মতো সম্পদ। এটা বিশ্বের মোট সার্বভৌম সম্পদের আমি বললাম 40%, যা ওপর কোনো রকম অস্থিরতা তাদের যদি মূলধনকে সরাতে যদি বাধ্য করে, তার প্রতিধ্বনি কিন্তু আর্থিক বাজারে গুলোতে দেখা দেবে বা ছড়িয়ে পড়বে। সব মিলিয়ে আমরা বলতে পারি যে কতগুলো গুরুত্বপূর্ণ ব্যবস্থা যা বিশ্ব অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, যা ইরানের সাথে দীর্ঘস্থায়ী সংঘাতের পরে বিশ্বের এই সম্পদের মূল্য বা দাম, সরবরাহ শৃঙ্খল এবং ডেভেলপমেন্টকে প্রভাবিত করবে। আর এই বিঘ্ন যখন বাড়বে তখন হোয়াইট হাউসকে ধীরে ধীরে হোয়াইট হাউসের ওপর বিনিয়োগকারী এবং বাজারের চাপের প্রভাব বাড়তে থাকবে। আমেরিকা বা হোয়াইট হাউসকে নথি স্বীকার করতে বাধ্য করবে। এছাড়া যেটা আমার মতে সর্বশেষ যে জিনিসটা এই যুদ্ধকে প্রভাবিত করতে পারে সেটা হচ্ছে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। তার একটা আতঙ্ক রয়েছে। কেন? রাজনীতি আপনারা জানেন তৃতীয় সর্বশেষ চাপের একটি জায়গা। এটি অস্ত্র বা বাজারের তুলনায় কম দৃশ্যমান হলেও এর সমান শক্তিশালী সংঘাতের ফলে কিন্তু সমান শক্তিশালী। এই যে সংঘাতের শুরুতে মানে কোনো অঞ্চলে যে যুদ্ধ হয় তার শুরুতে রাজনৈতিক নেতারা সাধারণত ব্যাপক জনসমর্থন পেয়ে যায়, কিন্তু পরবর্তীকালে সেই সমর্থন কিন্তু খুব কম সময়ের জন্য চিরস্থায়ী হয়। তার কারণ হচ্ছে লড়াই যত দীর্ঘ হবে তত প্রশ্ন তত বাড়বে, তার উদ্দেশ্য কি, তা কতদিন চিরস্থায়ী হবে। কেন? আমেরিকা একবার বলছে এই যুদ্ধ আমরা 2-4 দিনে শেষ করে দেবো, কখনো বলছে 6 সপ্তাহ চলতে পারে। অর্থাৎ কোনো সুনির্দিষ্ট এক্সিস্ট প্ল্যান ছাড়াই, বেরিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়াই আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধে নেমেছে। তার ফলে এই যে কতদিন ধরে এই যুদ্ধ চলবে, তার ফলে খরচ কত, যুদ্ধের এই যে দৈনন্দিন জীবনে তার কি প্রভাব, এইগুলো যখন দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলতে শুরু করবে তখন জ্বালানির দাম বৃদ্ধি পাবে, উচ্চ মুদ্রাস্ফীতি, ক্রমাগত প্রাণহানি, এই প্রশ্নগুলোকে আরও জোরালো বা জোরদার করবে। 2026 সালের মিড টার্ম নির্বাচন আছে আমেরিকা প্রেসিডেন্টের, যা কিন্তু প্রচণ্ডভাবে প্রভাবিত করবে এই যুদ্ধকে। যদি অতদিন পর্যন্ত যুদ্ধ চলে
তাহলে কিন্তু আমেরিকা প্রেসিডেন্টের ক্ষমতা কিন্তু কমে যাওয়ার বা ক্ষমতা খর্বের সম্ভাবনা রয়েছে। সুতরাং যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে একজন প্রেসিডেন্টের কাছে কিন্তু এটি একটি সংকট। কেন? সেনাবাহিনী ততক্ষণই লড়তে পারে যতক্ষণ তাদের রসদ থাকে। অর্থনীতি কিছুক্ষণ সময় যেন ধাক্কা সামলে নিতে পারে, কিন্তু রাজনৈতিক বৈধতা ব্যালট বক্সের মাধ্যমেই রূপায়িত করতে হয়। ইরান যুদ্ধ যদি এই মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত গড়ায়, অর্থাৎ নভেম্বর পর্যন্ত গড়ায়, তবে চাপ কেবল যুদ্ধক্ষেত্র বা বাজার থেকে আসবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকেও আসবে। এক্ষেত্রে দেখলে গোলা বারুদ, বাজার, মধ্যবর্তী নির্বাচন এই সংঘাতের ফলাফল নির্বাচন করবে বা নির্ধারণ করবে। সুতরাং ইরানের এই যে সমীকরণটি যদি বোঝা যায়, এবং ইরান এই সমীকরণ থেকে যে ফায়দা নিচ্ছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। ট্যাঙ্কার, ডেটা সেন্টার আক্রমণ করার উদ্দেশ্য হলো ক্ষেপণাস্ত্র সরবরাহ ব্যবস্থাকে চাপে ফেলা, বিশ্ববাজারকে অস্থিতিশীল করে তোলা। এই চাপগুলোকে একত্রিত করে ইসরায়েল এবং ট্রাম্পকে, অর্থাৎ আমেরিকাকে বাধ্য করতে কোনো সমঝোতায় আসতে, এবং তখনই ইরান যুদ্ধের অবসান হবে। যেখানে ইরানকে আমরা ভেবেছিলাম যে ইরানকে আমেরিকা পর্যুদস্ত করে দেবে, তার পরিবর্তে ইসরায়েল এবং ট্রাম্প পর্যুদস্ত হতে পারে। যুদ্ধের পরিসমাপ্তি এইভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি এই আলোচনার মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করতে পারলাম এবং বুঝাতে পারলাম যুদ্ধ কখন পরিসমাপ্তি ঘটতে পারে, তার একটা বিশ্লেষণমূলক আলোচনা আমরা করলাম। প্লিজ অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অন্য লোককে শেয়ার করুন, যাতে আমি আরও এরকম মূল্যবান তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রস্তুত করতে পারি। এবং একটি লাইক ও কমেন্টস দিন। ধন্যবাদ। নমস্কার।